আমি হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গেলাম, কিন্তু কেউ আমাকে ডাক দিল না। আমিও পিছন দিকে না তাকিয়ে আরও সামনের দিকে চলতে লাগলাম। অনেকটা সময় পর আমি যখন কারো পায়ের শব্দ শুনে পিছন ফিরে তাকালাম, তখন হাসানকে দেখতে পেলাম। আমি কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে রইলাম। সেও চুপ, আমিও চুপ, কেউ কোনো কথা বলছি না। এমন সময় মনে হলো কে একজন কথা বলা উচিত। এভাবে আর কতক্ষণ চুপ করে থাকা যায়। আমি যখন বললাম, আপনি আমার পেছনে পেছনে আসছেন যে, তখন হাসান বলল, আপনি তো আমার কথা শুনলেন না, আমার সাথে গেলেন না। আমার আপনাকে একা ছাড়তে ইচ্ছে করছে না, তাই আপনার পেছন পেছন যাচ্ছি। আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব। যদিও আপনি বলেছিলেন আপনার যাওয়ার কোনো জায়গা নেই, তবুও যেখানেই যান না কেন আমি আপনার সাথেই যাব। তার মুখ থেকে এমন কথা শুনে আমি আমার ভাবনার পরিবর্তন করলাম। আমি ঠিক করলাম আমি আমার মায়ের বাসায় যাব না। এমন একজন মানুষকে নিয়ে ওখানে যাওয়া যায় না। তাছাড়া তানিয়াও তো আছে, অনেক বড় একটা সমস্যা হতে পারে সেখানে গেলে। তাই আমি সেখানে যাব না বলে ঠিক করলাম। হাসান নামের কয়েকদিনের পরিচিত মানুষটার সাথে আমি ঠিকানাবিহীন পাখির মতো উড়ে চললাম। আমাদের দুজনের কাছেই তেমন কোনো টাকা পয়সা ছিল না, তাই একটু সমস্যা হচ্ছিল। পরে হাসান তার বন্ধুর থেকে টাকা আনার পরে আমরা দুপুরে হোটেলে খাওয়া দাওয়া করলাম। তারপর হাসানের সাথে চলতে শুরু করলাম। আমি তাকে একবারও জিজ্ঞেস করলাম না কোথায় যাচ্ছি আমরা। রাতে হাসান আমাকে একটা জনমানব শূন্য বাসায় নিয়ে গেল। বাসায় একটা কাকপক্ষীও নেই। আমার কিছুটা ভয় হতে লাগলো, কারণ সে একজন পুরুষ, আমি একজন নারী। যে কোনো সময় মাইন্ড চেঞ্জ হতে পারে। তবে ভয় পেলেও কিছু করার ছিল না আমার। হাসান রুমে ঢুকে বাতি জ্বালালো, তারপর সে তার ল্যাপটপ অন করলো। সে ইমেল চেক করে কিছু একটা দেখলো। আমি জানতে চাইলাম কি দেখলেন। সে তখনও কিছু বলল না। একসময় সে নিজ থেকেই বলল, এখানে তানিয়া মেয়েটার সমস্ত কুকর্মের প্রমাণ আছে। এটা দিয়ে ওকে আমি আইনি শাস্তি দিতে পারবো, জেল খাটাতে পারবো, আর আমি সেটাই করব। আমি যখন বললাম আরও দুইজন তো ছিল, তাদেরকে আপনি চেনেন, তখন সে বলল, না, আমি শুধু তানিয়া আর সোহেলকে চিনি, আর তানিয়ার নতুন বয়ফ্রেন্ডকে চিনি। সোহেল আর তানিয়া দুজনকে ভালোবাসতো, কিন্তু তানিয়া সোহেলকে ধোকা দিয়েছে, যার কারণে সোহেল তানিয়ার উপর প্রতিশোধ নিবে বলে ঠিক করে। কিন্তু তার আগেই তানিয়া সোহেলকে ফাঁসিয়ে দেয়। তানিয়া সোহেলের দুর্বলতার সুযোগ নিয়ে সোহেলকে মেরে ফেলে। মেরে ফেলার আগে তানিয়া সোহেলের সাথে ফিজিক্যাল রিলেশনও করে। তারপর তানিয়া সোহেলকে নেশার ঘরে বশ করে নির্মমভাবে মেরে ফেলে। সোহেল তানিয়ার অজান্তে সেটা ভিডিও করে। তানিয়া আসার আগেই গোপনে সে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছিল, যাতে করে পরবর্তীতে সে তানিয়াকে ব্ল্যাকমেল করতে পারে। সে আমাকে এটা বলেছিল। আমার কেন জানি মনে হয়েছিল কোনো কিছু ঘটতে যাচ্ছে, তাই আমি সোহেলের ওখানে যাই আর সোহেলকে অর্ধমৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। সোহেলকে মেরে তানিয়া তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। হয়তো সে বুঝতে পেরেছিল কেউ আসছে। আমি যখন উপরে গেলাম তখন তানিয়া নিচে নামছিল। আমার মনের সন্দেহটা আরো জোরালো হলো। আমি দৌড়ে সোহেলের কাছে গিয়ে দেখলাম সোহেল কিছুটা শ্বাস নিচ্ছে। সে আমাকে সবকিছু খুলে বলে, গোপন ক্যামেরার কথাও বলে। এসব কিছু তানিয়া মেয়েটা কোনোভাবে জেনে যায়। তারপর থেকেই সে আমার কাছে থাকা ভিডিওটার জন্য পাগল হয়ে যায়। আমাকে মারার হুমকি দিতে থাকে, কিন্তু আমি তাকে ভিডিও দেই না। তানিয়ার সাথে সঙ্গ দেয় তার নতুন বয়ফ্রেন্ড। সে আমাকে একের পর এক হুমকি দিতে থাকে। যখন ঠিক করলাম পুলিশের কাছে যাব, পুলিশকে সবকিছু দেখাবো, ঠিক তখনই তানিয়া আর তার বয়ফ্রেন্ড আমাকে আক্রমণ করলো। তার সাথে সঙ্গ দিয়েছে আরো দুজন। তাদেরকে আমি চিনি না, তবে তারা তানিয়ার কাছে কেউ হবে হয়তো। তারপর তারা আমাকে অনেক মেরেছে, কিন্তু আমি ওই ভিডিওটার কথা বলিনি। যখন আমার ফোন চেক করেও তেমন কিছু পেলো না, তখন তারা হতাশ হয়ে আমাকে চিরতরে শেষ করে দেবে বলে ঠিক করলো। কারণ তারা জানতো আমাকে মেরে ফেললেই সব প্রমাণ শেষ হয়ে যাবে। একসময় মনে হয়েছিল আমি বাঁচবো না, কারণ ওই সময় অন্ধকার রাতে কোনো মানুষ ওখানে আসার কথা না। তাই হয়তো তারা আমার মৃত্যু নিশ্চিত করে ওখান থেকে নিরাপদ দূরত্বে চলে গিয়েছে। ঠিক তখনই আপনি এসে আমাকে বাঁচালেন। আমি শুধু কথাগুলো শুনছিলাম। একটা মেয়ে এতটা ডেঞ্জারাস হতে পারে আমার জানা ছিল না। যখন ভিডিওটা দেখলাম তখন আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। মানুষ কতটা নির্মমভাবে মানুষকে মেরে ফেলতে পারে আমার জানা ছিল না। কিন্তু এটা দেখার পর আর কোনো কিছু জানার বাকি নেই। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তানিয়া যদি তাকে খুনই করবে, তাহলে খুন করার আগে কেন এটা করলো? নিজের সতীত্ব কেন নষ্ট করলো? কেন সে তার বয়ফ্রেন্ড সোহেলকে মেরে ফেলার আগে তার সাথে ফিজিক্যালি রিলেশন করলো? তখন আমার কথার প্রতিউত্তরে হাসান বলল, এটা আমার জানা নেই, তবে যতটা মনে হয় সে চেয়েছিল সোহেলকে ফাঁসাতে। তখন সোহেল তানিয়ার উপর প্রচন্ড রেগেছিল, কারণ সোহেল তানিয়ার নতুন রিলেশনের কথা জেনে গিয়েছিল। তাই হয়তো তানিয়া তাকে সেক্সুয়াল চাহিদার লোভ দেখিয়ে ফাঁসাতে চেয়েছিল। এমনও হতে পারে যদি দুর্ভাগ্যবশত তানিয়া ধরা পড়ে যায়, তাহলে নিজের সেফটির জন্য সে বলতে পারবে সোহেল তাকে ধর্ষণ করতে চেয়েছিল কিংবা করেছে, তাই তাকে সে মেরে ফেলেছে। এতে করে তো শাস্তি কিছুটা হলেও কমবে, কারণ নিজেকে বাঁচানোর জন্য সবকিছুই তো করা যায়। তবে এসবের পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। আমার এমনটাই মনে হয়েছে। তানিয়ার নতুন বয়ফ্রেন্ডের একটা মামাতো বোন আছে। সেও নাকি একজন বিবাহিত পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। হতে পারে যে দুজন মানুষকে আপনি রেল লাইনে দেখেছিলেন তারা সেই দুজন। আমি জানতে চাইলাম এখানে ওই দুজন মানুষের লাভ কি? তারা কেন শুধু শুধু তানিয়ার বয়ফ্রেন্ডকে সাহায্য করতে যাবে? তখন সে বলল, দুনিয়ার সব কিছুতেই লাভ খুঁজে পাওয়া যায় না। হয়তো তাদের
আমাদের লাভটা শুধু তারাই জানে, তবে লাভ তো অবশ্যই আছে। আপনাকে তো রেল লাইনে ফেলে দেওয়ার জন্য তানিয়ার নতুন বয়ফ্রেন্ড আসলো না কেন? সে তো আসতে পারতো। সে যে এসেছিল না, আপনি এতটা শিওর কিভাবে হতে পারেন? আমি এটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। আমি কিছুক্ষণ বোবা হয়ে দাঁড়িয়ে থেকে বললাম, আসলে তো আমি তাকে দেখতাম, কিন্তু আমি তো তাকে দেখিনি, হয়তো আপনার চোখে পড়েনি। আমি আর কথা বাড়ালাম না। আমার স্পষ্ট মনে আছে সেদিন অন্ধকার রাত হলেও থেকে থেকে কিসের যেন আলো আসছিল। সেই আলোতে আমি তিনজন মানুষকেই দেখেছি এবং যাদেরকে আমি চিনি। চতুর্থ মানুষটা আমি দেখিনি। তাহলে কি চতুর্থ মানুষটা আমার চোখের আড়ালে ছিল? আমি তাকে জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি করবেন? তখন সে বলল, প্রমাণগুলো পুলিশের হাতে দেব। আমি চাই আমার বন্ধুর হত্যাকারীর শাস্তি হোক, তবে তার আগে আমি দেখাবো ব্ল্যাকমেইল কাকে বলে, কত প্রকার ও কি কি। আর যারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল তাদেরকেও আমি এত সহজে ছেড়ে দিব না। তবে এই ঘটনার এখনই সমাপ্তি হবে না। 6 মাস পর হলেও আবার নতুন করে এখান থেকেই শুরু করব। ততদিন আমি বিশ্রামে থাকবো। অনেক রাত, আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি। রাতের আকাশটা বড্ড অন্ধকার। বিদ্যুৎ না থাকার কারণে রুমের ভিতরটাতেও নিশম কালো অন্ধকার বিরাজ করছে। আমার খুব ভয় হচ্ছিল। এমন সময় বুঝলাম কেউ আমার গায়ে হাত দিয়েছে। আমাকে পেছন থেকে হিংস্র জানোয়ারের মতো কেউ একজন শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারলাম না। আমি হাসান হাসান বলে চিৎকার করতে লাগলাম। তখন কেউ একজন কানের কাছে ফিসফিসিয়ে বলল, কাকে ডাকছো? আমিই হাসান। আমি বুঝলাম আমার সুখটা ধরা দিবে না। আমার জীবনে কোনো সুখ নেই, থাকতে পারে না।